আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ফেসবুক লাইভ ক্লাসে আবারও স্বাগতম। প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাচ্ছি যিনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ব্যাক এন্ডে থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই ফেসবুক ক্লাসকে সফলতা দেওয়ার জন্য। A2I সকল কর্মকর্তা, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, বাংলাদেশ টেকনিক্যাল ডাইরেক্টরেট, সর্বোপরি বাংলাদেশ সরকারকে আমাদের এই ফেসবুক লাইভ ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে আজকে এই সময় আমরা ইলেকট্রিক্যাল টেকনোলজির শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি। তাহলে বন্ধুরা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বিভাগ দ্বিতীয় পর্বের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সাবজেক্টটি নিয়ে, যার কোড হচ্ছে 66722। যথারীতি আমি তোমাদের সাথে থাকবো মফিজুল ইসলাম, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল বিভাগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের লাইভ ক্লাসের দিকে এগিয়ে যাই। আজকের অধ্যায় হচ্ছে ব্লেন্ডার। ব্লেন্ডার মানে ব্লেন্ড করা, মিশিয়ে ফেলা। ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্স হিসেবে ইলেকট্রিক্যাল যে ব্লেন্ডার বা মিক্সার মেশিন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট। এই মেশিন দ্বারা ফল, বীজ, মাংস, মশলা ইত্যাদি গ্রাইন্ডিং করা হয়ে থাকে। তাছাড়া এই মেশিনে শরবত, লাচ্ছি, ফলের রস, কফি, চাটনি, আইসক্রিম ইত্যাদি লোভনীয় পানীয় খাদ্য তৈরি করা হয়ে যায়। ব্লেন্ডার বা মিক্সার মেশিনের বডি সাধারণত প্লাস্টিকের হয় এবং অপারেটিং সুইচ ও বডির একসাথে লাগানো থাকে। তবে এখানে একটা জিনিস উল্লেখ না করলে নয়, ইলেকট্রিক্যাল মিক্সার মেশিন যেটা, সেটা দুই ধরনের হয়ে থাকে। একটা হলো ব্লেন্ডার, আরেকটা হচ্ছে গ্রাইন্ডার। ব্লেন্ডার হচ্ছে সাধারণত নরম জাতীয় জিনিসগুলোকে একত্রিত করে মিক্স করে ফেলা, আর গ্রাইন্ডার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শক্ত জাতীয় পদার্থগুলোকে মিহি বা নরম করে ফেলা। যেমন মশলা অনেক শক্ত পদার্থ, নর্মাল ব্লেন্ডার যদি আমরা কিনে নিয়ে আসি বাজার থেকে, তাহলে দেখা যাবে এটা দিয়ে আমরা মশলাগুলোকে গুঁড়া করতে পারতেছি না। তাহলে আমরা এখানে মূলত আলোচনা করব ব্লেন্ডার নিয়ে। তবে ব্লেন্ডার এবং গ্রাইন্ডার দুইটাই সমজাতীয় ইকুইপমেন্ট এবং দোনোটার ফাংশন, কার্যপ্রণালী এবং বিভিন্ন অংশ প্রায় একই রকম হয়ে থাকে। এই জন্য আমরা আর আলাদা করে আলোচনা করতে যাচ্ছি না, আমরা ইলেকট্রিক্যাল ব্লেন্ডার নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নিচ্ছি আমাদের ইলেকট্রিক্যাল ব্লেন্ডার চ্যাপ্টার 12-তে আমাদের সিলেবাসে কি কি টপিকস রয়েছে। আমি বলতেছি টপিকসগুলা। স্টেট দ্য প্রিন্সিপাল অফ অপারেশন অফ এ ব্লেন্ডার। একটা ব্লেন্ডারের কার্যনীতি সম্পর্কে, মূল কার্যনীতি সম্পর্কে বর্ণনা। নেম দ্য ডিফারেন্ট পার্টস অফ এ ব্লেন্ডার। একটা ব্লেন্ডারের বিভিন্ন অংশের বর্ণনা, নাম লেখা। স্টেট দ্য ফাংশন অফ এ টাইমার ইন এ ব্লেন্ডার। এই টাইমার ইলেকট্রিক ব্লেন্ডারে কি কাজ করে সেটা সম্পর্কে বর্ণনা। লিস্ট দ্য পসিবল ফল্টস এন্ড দেয়ার কজেস এন্ড রিমেডিস অফ এ ব্লেন্ডার। একটা ব্লেন্ডারে যত ধরনের ত্রুটি সমূহ হইতে পারে তাদের কারণ এবং প্রতিকার নিয়ে আলোচনা। এই হচ্ছে আমাদের সিলেবাসের মোটামুটি 4টা টপিক। এই 4টা টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ধরে নিচ্ছি যে আলোচনা শেষ হয়ে যাবে এক সময়। তাহলে এই পার্ট যখন শেষ হবে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা মিলেই নিবে যে তোমরা এই সমস্ত বিষয়গুলা আদৌ জানতে পারলে কিনা। প্রথমে যখন পার্ট শেষ হবে তখন তোমরা বুঝতে পারবে ব্লেন্ডার কাকে বলে, বলতে পারবে, ব্লেন্ডারের কার্যপ্রণালী বর্ণনা করতে পারবে, ব্লেন্ডারের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, ব্লেন্ডারের ফলসমূহ, তার কারণ, প্রতিকার সম্পর্কে বলতে পারবে। এই 4টা টপিকস থেকে আমরা এই 4টা জিনিস শিখতে পারবো। আশা করতেছি তোমরা এই 4টা জিনিস শিখে নিবে।
আলোচনার সাথে সাথে প্রথমেই আমরা দেখি ব্লেন্ডার বলতে কি বোঝায়। ব্লেন্ডার কাকে বলে? A blender, sometimes called a liquidizer in British English, is a kitchen and laboratory appliance used to mix or emulsify food and other substance. ব্লেন্ডার হচ্ছে একটা কিচেন, রান্নাঘর অথবা ল্যাবরেটরি প্র্যাকটিক্যাল কাজে ব্যবহার করা এরকম অ্যাপ্লায়েন্স যেটা দিয়ে কিছু একত্রিত করা হয়, মিক্স করা হয় অথবা গুঁড়া করা হয় খাদ্যদ্রব্য অথবা আদার সাবস্টেন্স গুলো। আদার সাবস্টেন্স বলতে এখানে যেটা বোঝাচ্ছে আমরা একটু আগে বলেছিলাম যে খাদ্যদ্রব্যের ভিতরে মশলা জাতীয় পদার্থগুলা এ ধরনের পদার্থ হইতে পারে, এগুলাকে মিক্স একত্রিত করা অথবা গুঁড়ো করে ফেলা একটা ব্লেন্ডারের কাজ। A stationary blender consists of a blender container with a rotating metal blade at a bottom, powered by an electric motor that is in the base. তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ব্লেন্ডার যখন আমরা বলবো, ব্লেন্ডার বলার সাথে সাথে এখানে ব্লেন্ডারের ভিতরে মুদ্রা কথায় একটা কন্টেইনার থাকবে, একটা পাত্র থাকবে এবং তার সাথে পাত্রের নিচে একটা রোটেটিং মেটাল ব্লেড থাকবে। একটা পাত্র, একটা রোটেটিং মেটাল ব্লেড, আর এই ব্লেডটাকে পরিচালনার জন্য একটা ইলেকট্রিক মোটর থাকবে। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা একটা সামারিতে যাইতে পারি, সেটা হচ্ছে একটা ব্লেন্ডার মেশিন মূলত তিনটা জিনিস নিয়ে গঠিত: একটা পাত্র, একটা রোটেটিং মেটাল ব্লেড আর একটা ইলেকট্রিক মোটর। এই তিনটা জিনিস দিয়ে আমরা একটা ব্লেন্ডার তৈরি করে ফেলতে পারি। তাহলে আমরা যদি ব্লেন্ডারকে যদি আরো সুন্দরভাবে বলতে যাই, আমরা অনেকে যেহেতু আমরা নিজেদের মাতৃভাষা বাংলা, এই জন্য বাংলাটা আমরা অনেকেই প্রেফার করে থাকি। এখানে আমরা বলতে পারি হোম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স হিসেবে ইলেকট্রিক্যাল ব্লেন্ডার আরেকটি জনপ্রিয় ইকুইপমেন্ট। তাছাড়া এই মেশিন ফল, মাংস ইত্যাদি গ্রাইন্ডিং করে থাকে, শরবত, ফলের রস ইত্যাদি লোভনীয় খাদ্য তৈরি করতে পারে। ব্লেন্ডার মেশিনের বডি সাধারণত প্লাস্টিকের হয়ে থাকে এবং অপারেটিং সুইচ বডির একপাশে লাগানো থাকে। মিক্সার মেশিন প্রধানত দুই প্রকার, ব্লেন্ডার ও গ্রাইন্ডার। আমরা মিক্সার মেশিন এই সম্পর্কে প্রথমেই বলছি যে ব্লেন্ডার এবং গ্রাইন্ডার যদিও দুইটা শব্দ, কিন্তু এই দুইটা শব্দের মূলত গঠন যা আছে এবং কার্যপ্রণালী সবকিছু একরকম। একটা ব্যবহার করা হয় নরম জাতীয় বস্তুটাকে মিক্স করার জন্য অথবা লিকুইড বা তরলে পরিণত করার জন্য, আরেকটাকে যদি শক্ত জাতীয় মশলা জাতীয় পদার্থগুলোকে নরম এবং গুঁড়া করার জন্য গ্রাইন্ডার মূলত ব্যবহার করা হয়। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ব্লেন্ডার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্স বা ল্যাবরেটরি ইকুইপমেন্ট, যেটার মাধ্যমে আমরা খাদ্যদ্রব্য বা অন্যান্য বস্তুসমূহকে মিক্স করা অথবা এটাকে গুঁড়া করে ফেলতে পারি আমরা, তাকে আমরা ব্লেন্ডার হিসেবে বুঝবো। তাহলে প্রথম জিনিসটা জানা গেল যে ব্লেন্ডার কাকে বলে, ব্লেন্ডারে কি কি থাকে, মুদ্রা কথায় যদি এক কথায় আমি বলতে যাই সেই কয়টা অংশ। এবার আমরা দেখি একটা ব্লেন্ডারে কি কি অংশ আছে। এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, যে ছবিটা দেওয়া হয়েছে এই ছবিটা একটা ব্লেন্ডারের চিত্র। এখানে উপরে একটা ঢাকনা থাকে, এই যে লিড বলা হচ্ছে, একটা পাত্র থাকে, এটাকে জার বলা হচ্ছে। এখানে আমরা বলছি ব্লেড থাকে, ব্লেড বসানোর জন্য একটা বেস থাকে, এখানে একটা ড্রাইভার স্ট্যান্ড থাকে, সিট থাকে, কিভাবে বসাইতে হবে ব্লেন্ডারটা বসাই দিতে হবে এখানে। আর মাল্টি স্পিড সুইচ থাকে, কতগুলো স্পিডের সুইচ থাকে যে এক এক ধরনের স্পিড আমরা দিতে পারি। আর সর্বোপরি যেহেতু এটা ইলেকট্রিক চালিত একটা মোটর থাকবে, অতএব একটা কর্ড লাগাইতে হবে যেটার মাধ্যমে ইলেকট্রিক পাওয়ার সে গ্রহণ করতে পারবে। যদি আমরা আরেকটু বিস্তারিত জানতে যাই, ইলেকট্রিক ব্লেন্ডারের এই সমস্ত জিনিসগুলা থাকে। এখানে প্রথমে আমরা বলছি যে স্টপার মূলত যে ঢাকনাটা থাকে, ঢাকনার উপরে ছোট্ট একটা গোলাকৃতির ফাঁক, একটা ছিদ্র, যেটার মাধ্যমে যে কোনো পদার্থ, যেমন নরম পদার্থ যেমন মিউনিক্স, ক্রিম, লাচ্ছি ইত্যাদি তৈরির উপকরণ ওই স্টপার দিয়ে আমরা ঢেলে দিতে পারি পুরা ঢাকনাটা না তুলেই। তাহলে স্টপারটা যদি তরল জাতীয় পদার্থ ঢালার জন্য প্রয়োজন হয়, তাহলে ওই স্টপার দিয়ে আমরা তরল জাতীয় পদার্থগুলো ঢেলে নিতে পারি। এরপরে আমাদের আছে লিড ওপেনিং। মোটর চালু অবস্থায় আপার পাত্র উপরে যে ঝাড়টা আছে, এই ঝাড়টে কিছু উপকরণ যেমন
বরফ কিউব ঢালার জন্য লিড ওপেনিং টা ব্যবহার করা হয়। এই যে লিড ওপেনিং যেটা আছে, ঢাকনা যেটা আছে, এটা ব্যবহার করা হয়। লিড ওপেনিং ব্যবহার করতে হলে স্টপারকে অ্যান্টি ক্লজ ঘুরিয়ে লক মুক্ত করতে হয়, অর্থাৎ এটার সাথে একটা ইন্টারলক থাকে, এটাকে অ্যান্টি ক্লজ ঘুরিয়ে লক মুক্ত করে লিড ওপেনিং যেটা ঢাকনা আছে এই ঢাকনাটাকে ওপেন করতে হয়। এরপরে থাকে লিড, যেটা আমরা বলতেছি একটা ঢাকনা, যেটা আমরা বলতেছি একটা ঢাকনা। এতে এটা সাধারণত এই যে দেখতে পাচ্ছ তোমরা ঝাড়ের উপরিভাগের অংশে অবস্থিত থাকে এবং এটা ক্লকওয়াইজ ঘুরিয়ে লক করে নিতে হয়। যদি আমরা খুলি এটা কখনো, খোলার পরে ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে লক করে নিতে হয়। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে জার, পাত্র। ব্লেন্ডারের আপার পাত্রটাকে আমরা, উপরের যে পাত্রটা থাকতেছে এই পাত্রটাকে আমরা জার বলতেছি। এতে পরিমাণ স্কেল দাগান্বিত থাকে এবং প্রতিবার ব্যবহারের পর এই জারকে ব্লেন্ডারের বেস নিচের অংশ থেকে খুলে আনতে হয়। কারণ হচ্ছে আমরা যদি কোনো কিছু তৈরি করতে যাই, মনে করো আমরা এখান থেকে শরবত তৈরি করতেছি, তাহলে শরবত তৈরি হয়ে গেল, তাহলে কি করতে হবে, আমাদেরকে এই ব্লেন্ডারের যে জারটা আছে এই জারটাকে খুলে নিতে হবে। খুলে নিয়ে আমাদের অন্য কিছুতে ঢেলে এটা পরিষ্কার করে নিতে হবে। এরপরে আমরা যেটা বলতেছি ঝাড়ের পরে রবার গ্যাসকেট। রবার গ্যাসকেট খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। তুমি যদি কোনো কারণে রবার গ্যাসকেটটা, আমি একটু এখানে আরেকটা কথা বলিনি, যেখানে প্রত্যেকটা অংশের আমি এখানে বর্ণনা, আমার কাছে মনে হচ্ছে যে সমস্ত অংশগুলো খুব বেশি প্রয়োজনীয় ওই অংশগুলো শুধু বর্ণনা করতেছি, বাকি এক দুইটা অংশ বর্ণনা আমি সেরে যাচ্ছি। এটা তোমরা বই থেকে দেখে নিলেই সম্ভব হবে শিখাই, এমন কোনো কঠিন জিনিস না যে তোমরা পারবা না। তো রাবার গ্যাসকেট আমি যেটা বলতেছিলাম, রাবার গ্যাসকেট খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা যেটা ব্লেড থাকে, ব্লেড অ্যাসেম্বলিতে রাবার গ্যাসকেট বা সিলিং রিং এর উপর ফিট করা থাকে। এর ফলে যেটা হয় যে রাবার গ্যাসকেট দেওয়ার ফলে আমাদের উপরে যে তরল পদার্থ, জারের ভিতরে যে তরল পদার্থগুলো আমরা ঢালতেছিলাম বা নিয়েছিলাম, ওই তরল পদার্থগুলো লিক করে কোনোভাবে মোটরের নিচের দিকে যাইতে পারে না। মাঝে মাঝে এরকম হয় যে আমার রাবার গ্যাসকেটটা কাজ করতেছে না, রাবার গ্যাসকেটটা কাজ না করার কারণে এমন হয়েছে যে ঝাড়ে আমি তরল পদার্থ অথবা কোনো ফল ফ্রুট আমি দিয়েছি, এইটা লিক করে আমার মোটরের দিকে নিচে চলে যাইতেছে। তাহলে আমাকে বুঝে নিতে হবে যে আমার রাবার গ্যাসকেটটা ঠিকমতো বসানো হয় নাই অথবা কাজ করে নাই। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্লেড ইউনিট। ব্লেড ইউনিট আমাদের যারা তোমরা বাসা বাড়িতে ব্যবহার করো ব্লেন্ডার, দেখতে পাবা অনেকগুলা ব্লেড, এক একটা ব্লেড এক এক ধরনের কাজের জন্য আলাদা আলাদা ভাবে তৈরি করা হয়েছে। এটা কোনোটাতে 4টা, কোনোটাতে 5টা, আবার কোনোটাতে 3টা। বাজারে দামের উপর এই ব্লেড ইউনিটটা নির্ভর করে। এখন এই ব্লেড ইউনিটটা, কিছু কিছু ব্লেড আছে যেটা দিয়ে খুব সহজে তুমি শরবত তৈরি করতে পারবা, আর সহজে শরবত তৈরি করা যাবে। সেই যেটা শরবত তৈরি করতে সহজ, এটা কিন্তু আবার গ্রাইন্ডিং এর কাজে, যেমন মশলা গুঁড়ার কাজে এটা সহজ না। এই জন্য ব্লেড ইউনিটটা কয়েক ধরনের হয়ে থাকে, যেটাতে সাধারণত ব্লেড থাকে এবং যেটা ঘুরাইলে তোমার খাদ্যদ্রব্য বা অন্যান্য বস্তুগুলো গুঁড়া হয়ে যায় অথবা লিকুইড আকার হয়ে যায়। মোটর হাউজিং, এরপরে যেটা আমরা বলতেছি মোটর হাউজিং। মোটর হাউজিং নিচের, একেবারে নিচে পাত্রের এই জায়গায়, এই যে এখানে দাগান্বিত করা হয়েছে মোটর হাউজিং, এখানে একেবারে পাত্রের নিচে একটা অংশে মোটর হাউজিংটা থাকে। এটা নিচে, এটা সুইচ এর আশপাশে ফিটিং করা থাকে। মোটর হাউজিং এর মোটর শেফটের সাথে, মোটর হাউজিং এর সাথে, এই মোটর হাউজিং এর সাথে মোটরটা শেফটের সাথে লাগানো থাকে, যা এবং এই মোটর হাউজিং এর অংশ আরেকটা অংশ ব্লেড ইউনিটের সাথে লাগানো থাকে এবং শেফটের মাথায় রাবার বুশ দ্বারা এটা ভালো মতো ফিট করা থাকে। স্পিড সিলেক্টর, এই যে এখানে তোমরা দেখতে পাইতেছো স্পিড সিলেক্টর, অনেকগুলো এখানে বাটন রয়েছে বা কি রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা ব্লেন্ডারের স্পিড গুলো সিলেকশন করতে পারি। আমরা মনে করো 1 2 3 4 এভাবে লেখা থাকে, আমরা খুব কম স্পিডে চালাইতে চাইলে 1 বা 2 অথবা 3 এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা স্পিড গুলাকে কম বেশি করতে পারি। এরপরে যেটা আছে মেইন কর্ড, আমরা একটু আগেও বলেছিলাম যে মেইন কর্ডটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। কারণ হচ্ছে যেহেতু এটা ইলেকট্রিক চালিত মোটর দিয়ে সমস্ত কাজকে সম্পন্ন করতে হচ্ছে, এই জন্য মেইন কর্ড লাগবে আমাদের মেইন সাপ্লাই থেকে পাওয়ারটা সাপ্লাই বা সরাসরি দেওয়ার জন্য। তাহলে আমি আরেকবার বলতেছি, আমাদের মূল জিনিস যেটা হচ্ছে একটা ব্লেন্ডারের একটা স্টপার থাকবে একেবারে উপরের অংশ, লিড ওপেনিং থাকবে এইখানের অংশ,
লিড থাকবে, একটা ঢাকনা থাকবে, জার থাকবে, একটা পাত্র, পাত্রের নিচে একটা রাবার গ্যাসকেট থাকবে, রাবার গ্যাসকেটের নিচে দিয়ে একটা ব্লেড ইউনিট থাকবে, মোটর হাউজিং থাকবে, স্পিড সিলেক্টর থাকবে এবং মেইন কোর থাকবে। এই অংশগুলো নিয়ে আমাদের একটা ব্লেন্ডার মূলত গঠিত হয়েছে। এখন আমরা দেখব একটা ব্লেন্ডারের কার্যনীতি, কিভাবে একটা ব্লেন্ডার কাজ করে। তার আগে আমি বলে নিতে চাই যে এই ব্লেন্ডারে এখানে দেখানো হয়েছে ইউনিভার্সাল মোটর ফ্রম এ মিক্সার অর ড্রিল। ব্লেন্ডার যেটা যে মোটরটা ব্যবহার করা হয়েছে, মোটর জানো তোমরা হয়তো এখনো অতটুক যাও নাই, মোটর অনেক ধরনের মোটর হয়ে থাকে, কিন্তু ব্লেন্ডারে মূলত ইউনিভার্সাল মোটর ব্যবহার করা হয়েছে। এটা ব্যবহার করার বেশ কয়েকটা কারণ এখানে আমি উল্লেখ করেছি। ব্লেন্ডারে ইউনিভার্সাল মোটর ব্যবহৃত হয়েছে, ইয়া এসি এবং ডিসি উভয় সাপ্লাইতে কাজ করতে পারে, যার কারণে এই মোটরটাকে চুজ করা হয়েছে। এর গতিবেগ সরি এখানে 1500 আসছে, এখানে হবে 15,000 থেকে 20,000 আরপিএম, 15,000 থেকে 20,000 আরপিএম পর্যন্ত এটা ঘুরতে পারে। এত বেশি আরপিএম এ ঘুরতে পারে। তাহলে এখানে একটা প্রশ্ন এসে যায় যে যখন এই মোটরটা 15,000 থেকে 20,000 আরপিএম এ ঘুরবে, তাহলে মোটর যদি অনেকক্ষণ চালায়, এক নাগারে যদি মোটরটা অনেকক্ষণ চলতে থাকে, তাহলে মোটরটা পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তবে এটা শুধুমাত্র আমাদের ব্লেন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য। বাণিজ্যিকভাবে যে সমস্ত ইউনিভার্সাল মোটরগুলো তৈরি করা হয়, এদেরও গতিবেগ অনেক বেশি থাকে, কিন্তু এদেরকে অনেক লম্বা সময় ধরে চালনা করলেও এই মোটর পোড়ার সম্ভাবনা থাকে না। অর্থাৎ ওই মোটরটাকে ওইভাবে তৈরি করা হয় বাণিজ্যিকভাবে মোটর। আর আমাদের বাসাবাড়িতে ব্লেন্ডারে যে মোটরটা আমরা ব্যবহার করি, 15,000 থেকে 20,000 আরপিএম এ যে মোটরটা ঘুরে, এটা সাধারণত আমরা যেটা বলি যে এটা 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট এক নাগারে চালানোর পরে কিছুক্ষণ যাতে এটাকে রেস্ট দেওয়া হয়, বন্ধ করে রাখা হয়। কারণ যদি এক নাগারে অনেকক্ষণ এই মোটরটা চালানো হয়, আমরা বারবার বলতেছি, মোটরটা নষ্ট হয়ে যেতে পারে, মোটরটা পুড়ে যেতে পারে এবং মোটরে অসুবিধা হইতে পারে। আমরা এরপরে যেটা বলেছি যে এই মোটরের উপরের অংশে, এই যে উপরের অংশে এখানে একটা জিনিস দেখানো হয়েছে, ঊর্ধ্বমুখী শ্যাফট সহ ধারালো ব্লেড থাকে। আমরা বলেছি যে মোটরটা একটা হাউজিং এর ভিতরে বসানো থাকে, হাউজিং এর উপরের অংশটা একটা ঊর্ধ্বমুখী শ্যাফট সহ একটা ব্লেড ইউনিটের সাথে লাগানো থাকে, ব্লেড ইউনিটের সাথে লাগানো থাকে। এবং এই মোটরটা এক নাগারে, আমরা যেটা বারবার বলতেছি, এক নাগারে 2 মিনিটের বেশি চালানো ঠিক হবে না। তাহলে এখন এটা কাজ কিভাবে করবে? আমরা কাজের মোটামুটি আমরা একটা মোটর সম্পর্কে, ইউনিভার্সাল মোটরটা কি, কত আরপিএম এ ঘুরবে, কোথায় থাকবে, কতক্ষণ চালাইতে হবে, এটা জানলাম। এখন আমরা জানতে চেষ্টা করব যে এটা মোটরটা কিভাবে কাজ করে, বা আমাদের একটা ব্লেন্ডার, টোটাল একটা ব্লেন্ডার কিভাবে কাজ করে। একটা ব্লেন্ডার কাজ করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ব্লেন্ডারের টপ কভার খুলে বিভিন্ন ধরনের ফল এবং তরল জাতীয় খাদ্যদ্রব্য অথবা গ্রাইন্ডিং এর জন্য মশলা, কিমা, মাংস ইত্যাদি উপরে পাত্রে ঢেলে দিতে হবে। এরপরে আমাদের যে সাপ্লাই কর্ড আছে, সাপ্লাই কর্ড দিয়ে মেইন লাইন থেকে আমাকে মোটরে সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করতে হবে। মোটরে যখন সংযুক্ত করব, তখন আমি আগেই বলছি যে এখানে স্পিড কন্ট্রোল কতগুলো নব থাকে। ওই স্পিড কন্ট্রোল নব আমরা যে কোনো একটাকে অন করব। অন করে যদি আমরা 2-1 মিনিটের মধ্যে দেখি যে মিক্সিং হয়ে গেছে, তো একবারই শেষ। আর যদি এমন অবস্থা হয় যে না মিক্সিং হয় না, তাহলে আমরা 3-4 বার অন করে রাখতে পারি। এই হলো একটা ব্লেন্ডারের মূল কাজ, খুবই সহজ। এখন আমরা বলতেছি যে এই একটা ব্লেন্ডার সাধারণত 2-3 বার অপারেশনের বেশি প্রয়োজন হয় না। বেশিক্ষণ সুইচ আমরা অন রাখবো না। বেশিক্ষণ সুইচ অন রাখলে তাহলে যেটা হতে পারে যে মোটর, আমি বারবার বলতেছি একই কথা, যে মোটর নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা এই যে 2-3 মিনিট অন করার ফলে আমাদের ব্লেড ইউনিট ঘুরলো 1500 থেকে 20,000 আরপিএম এ। এখন ঘুরার ফলে দেখা যাবে যে পাত্রের ভিতরে যে সমস্ত খাদ্যদ্রব্য বা সাবস্টেন্স, অন্যান্য সাবস্টেন্স গুলো রেখে হয়েছিল, এগুলা মিশ্রিত হয়ে গেছে অথবা এগুলা ছোট গুঁড়া হয়ে গেছে। তাহলে এখন আমি আমার যে উপরে টপ কভারে যে ঢাকনা ছিল, ঢাকনাটা উঠে আমি আমার যে সমস্ত জিনিসটাকে গুঁড়া করতে দিয়েছিলাম, সেগুলো আমি এখান থেকে তুলে নেব। এখানে একটা কথা না বললে নয়, যেহেতু এটা ইউনিভার্সাল মোটর, এটা এসি ডিসি তে সমভাবে কাজ করে। কারণ এসি তে যেরকম কাজ করে, এটার দিক পরিবর্তনে খুব বেশি ইফেক্ট করে না। আবার ডিসি তো দিকই নেই, সেই ক্ষেত্রে দিক পরিবর্তনের কথাই আসে না। এখন যার কারণে দেখা যায় যে এসি ডিসি, এসিতে যেরকম সে দিক পরিবর্তন করা প্রয়োজন হয় না, সে একই দিকে ঘুরতে পারে, এবং ডিসি তো একই দিকে
ঘুরতে পারে। ইউনিভার্সাল মোটরের এটি হলো সবচেয়ে বড় সুবিধা, যার কারণে এই এখানে এসে ইলেকট্রিক ব্লেন্ডারে ইউনিভার্সাল মোটরটা ব্যবহার করা হচ্ছে। এই হলো আমাদের সংক্ষিপ্তভাবে একটা ব্লেন্ডারের কার্যনীতি। এখন আমরা দেখব একটা ব্লেন্ডারে ইলেকট্রিক্যাল সার্কিট। ব্লেন্ডারের যেহেতু এটা একটা ইলেকট্রিক্যাল অংশ, আর আমরা যেহেতু ইলেকট্রিক্যালের ছাত্র, আমাদেরকে এটা জানা জরুরি যে এখানে ইলেকট্রিক্যাল অংশ কি কি আছে। আমরা আগে অনেক কথা বলেছি যে স্টপার আছে, ঝাড় আছে, লিড আছে, পাত্র আছে, অনেক কিছু আছে, কিন্তু এর মধ্যে ইলেকট্রিক্যালের অংশটাকে আমরা একটু ভালোভাবে আইডেন্টিফাই করতে চাই। আমাদের ইলেকট্রিক্যালে এখানে দেখানো হয়েছে আর্মেচার এবং ব্রাশ। আর্মেচার দ্যাট মিনস এখানে একটা মোটর, যে ইউনিভার্সাল মোটরটা ব্যবহার করা হয়েছে, তার সাথে একটা ফিল্ড কয়েল, বটম কয়েল বলা হয়েছে, এটা ফিল্ড কয়েল, আর আর্মেচারকে সাপ্লাই দেওয়ার জন্য ব্রাশ ব্যবহার করা হয়েছে। ব্লেন্ডারে যেটা ফল্টের মধ্যে তোমরা দেখতে পাবা যে ব্লেন্ডার অনেক সময় দেখা যায় কি এই আর্মেচারের সাথে যে ব্রাশ দিয়ে সাপ্লাইটা আর্মেচারে দেওয়া, ব্রাশের মাধ্যমে আর্মেচারে সাপ্লাই দেওয়া হচ্ছে, এই ব্রাশগুলা ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার ফলে আর্মেচারটা আর বিদ্যুৎ সাপ্লাই পায় না, এবং অনেক সময় লাইন দেওয়ার পরেও দেখা যায় যে সবকিছু ভালো আছে, শুধুমাত্র ব্রাশ ক্ষয় হয়ে যাওয়ার কারণে আর্মেচারটা চলে না। এখানে আরেকটা জিনিস আছে, থার্মাল ওভারলোড রিলে। আমরা এর সম্পর্কে অনেক কথা বলেছি এর আগেও, তারপরে এখানে দুই একটা কথা, যেহেতু গুরুত্বপূর্ণ অংশ, দুই একটা কথা না বললেই নয়। থার্মাল ওভারলোড রিলে হচ্ছে যদি কোনো কারণে মোটরটা অতিরিক্ত গরম হয়ে যায়, তাহলে এই রিলেটা সক্রিয় হবে, এবং এই ক্ষেত্রে এই রিলেটা মূল লাইনটাকে বিচ্ছিন্ন করে দিবে আমাদের মোটরটাকে সংরক্ষিত রাখার জন্য, অর্থাৎ মোটরটা প্রোটেকশন দেওয়ার জন্য থার্মাল ওভারলোড রিলেটা ব্যবহার করা হয়। এখানে মোটর গরম হয়ে যাওয়ার অনেকগুলো কারণ হতে পারে, অতিরিক্ত লোড হতে পারে, অথবা যে কোনো কারণে আমার সাপ্লাই থেকে অতিরিক্ত ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ চলে আসতে পারে। যে কোনো কারণেই হোক না কেন, আমার থার্মাল ওভারলোডটা সক্রিয় হবে এবং মোটরটাকে রক্ষা করে দিবে। এখানে আর কিছু, যে আমরা প্রথমে বলেছিলাম যে একটা টেপ কয়েল আছে, এই টেপ কয়েলের মাধ্যমে স্পিড গুলাকে নিয়ন্ত্রণ করা হয়। আমরা আগেই বলেছি যে আমাদের যে ব্লেন্ডার ইলেকট্রিক সার্কিট আছে, সেখানে দেখা যাবে যে তোমরা দেখবা যে একটা বাটন আছে যেটা পুশ বাটন সুইচের মতো, যতক্ষণ ধরে রাখবা ততক্ষণ চলবে। এরপরে আরো দুই তিনটা বাটন আছে যেগুলো 1 2 3 এভাবে লেখা আছে স্পিডটাকে কন্ট্রোল করার জন্য। ইচ্ছা করলে তুমি ওই স্পিডটাকে কন্ট্রোল করে যে কোনো 1 2 3 এগুলাতে চালিয়ে দিতে পারো, এবং অফ সুইচ দিয়ে অফ করতে পারো, সেক্ষেত্রে করতে পারো। তাহলে এটা কাজ করতেছে সহজ। আমরা একটা সাপ্লাই আমাদের সরাসরি মোটরে চলে গেছে, আর একটা থার্মাল ওভারলোড হয়ে আমরা ট্যাপিং হয়ে কয়েল হয়ে মোটর, অর্থাৎ মোটরে পজিটিভ সাপ্লাই এবং নেগেটিভ সাপ্লাই দুইটাই চলে আসে। দুইটাই চলে আসলে যেটা হবে যে মোটরটা ঘুরবে। মোটরটা ঘুরার সাথে সাথে মোটর ইউনিট যেহেতু একটা শেফট ইউনিট এবং ব্লেডের সাথে লাগানো আছে, ব্লেডটা ঘুরবে, আর ব্লেডটা ঘুরলে আমাদের ব্লেন্ডারের যে কাজ, এটা এই কাজটা করতে থাকবে। এভাবে একটা ইলেকট্রিক্যাল সার্কিট কমপ্লিট করে ইলেকট্রিক ব্লেন্ডার চলতে থাকে। এখন আমরা দেখব যে ব্লেন্ডারের টাইমার আছে একটা। এটা সাধারণত অল্প দামের ব্লেন্ডার গুলোতে এই টাইমারটা থাকে না। আমরা একটা কথা বারবার বলতেছি, দেখো টাইমার, এখানে একটা ডিজিটাল টাইমার, এটা অ্যানালগ টাইমার। টাইমার গুলা এমন যে টাইমারকে তুমি যদি একটা সময় সেট করে দাও, তো নির্দিষ্ট সময় পর পর সে অন হবে, অথবা যদি মনে করো যে আমি 3 বার অন করব, 3 বারের পর অফ হয়ে যাবে, তো সেভাবে সেট করা সম্ভব। এই জন্য টাইমারের যে ফাংশন, এই ফাংশনটা সাধারণত নর্মাল ব্লেন্ডার গুলোতে টাইমারটা আসে না, টাইমারটা ব্যবহৃত হয় না। সাধারণত দামি এবং যেখানে ম্যানুয়ালি অপারেশন কমপ্লিট করা হয় না, সেই সমস্ত ক্ষেত্রে টাইমারটা ব্যবহার করা হয়। টাইমারটা যেটা করে, এখানে টাইমারের মাধ্যমে পূর্ব নির্ধারিত মোটরের নির্ধারিত সময়, যদি আমি 2 মিনিট সময় দেই, 2 মিনিট চলবে এবং 2 মিনিট পরে সেটা বন্ধ হয়ে যাবে, সামান্য কিছুক্ষণ বিরতি দিয়ে আবার চলবে। এভাবে একটা টাইমার দিয়ে, যেটা আমি ম্যানুয়ালি কাজ করতাম যে কিছুক্ষণ বন্ধ, কিছুক্ষণ চালানো, কিছুক্ষণ বন্ধ, কিছুক্ষণ চালানো, এইটা না করে আমি একটা ইলেকট্রিক মোটর কে টাইমার ব্যবহার করেও আমি ইলেকট্রিক সার্কিটটা নিয়ন্ত্রণ করতে পারি। তার সাথে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে মোটর স্বয়ংক্রিয়ভাবে, এই টাইমারটা ব্যবহার করার ফলে মোটর স্বয়ংক্রিয়ভাবে কিছুক্ষণ পর কিছুক্ষণ চলবে। মনে করো আমরা যদি বারবার বলতেছি 2 মিনিটের বেশি চালানো সম্ভব না, দরকার নাই, তাহলে 1 মিনিট, আমি মনে করি 1.5 মিনিট মোটরটা চললো, এরপরে মোটরটা অফ হয়ে গেল, আবার 1.5 মিনিট চললো, আবার মোটরটা, এভাবে 3 4 বার দেওয়ার পরে মোটরটা চললো এবং বন্ধ হয়ে গেল। তাতে আমাদের ম্যানুয়ালি যে কাজটা আমরা করতে চাইতেছিলাম, ওই ম্যানুয়ালি কাজটা আমার করা লাগবে না, আমরা ব্লেন্ডারে টাইমার দিয়ে ম্যানুয়াল কাজটাকে সম্পূর্ণ করতে পারবো।
আশা করতেছি তোমরা এই টাইমের অপারেশনটা বুঝতে পারছো। এখন আমরা আমাদের টপিক্সের শেষ টপিকস যেটা ব্লেন্ডারের যে ফল্ট ছিল ওই ফল্ট গুলো সম্পর্কে তোমাদেরকে বলতে চাই। আমাদের প্রথম ফল্ট যেটা বলা হয়েছে, সাপ্লাই সুইচ অন করলেও মোটর চলছে না। এখন সাপ্লাই সুইচ অন করলেও মোটর চলছে না, এটা অনেকগুলো কারণ হইতে পারে। তার মধ্যে প্রথম কারণ হইতে পারে যে কোনো কারণে আগে অতিরিক্ত লোড গেছে, অথবা অতিরিক্ত কারেন্ট গেছে, যার কারণে ফিউজ পুড়ে যেতে পারে। ফিউজ পুড়ে গেলে আমাদেরকে ফিউজটা বদলে দিতে হবে। অথবা এমন হইতে পারে সাপ্লাই কর্ড যেটা আছে কাটা সেটা থাকতে পারে, তাহলে আমাদেরকে সিরিজ ল্যাম্প বা অ্যামোমিটার দিয়ে সাপ্লাই কর্ডটাকে ত্রুটিপূর্ণ কিনা সেটা চেক করতে হবে। চেক করে যদি ত্রুটিপূর্ণ হয় সেটাকে পরিবর্তন করে দিতে হবে। এমন হতে পারে যে সুইচের কানেকশন, আমরা যে সাপ্লাই সুইচটা দিয়ে কাজ করতেছি ওই সুইচ কানেকশন নষ্ট হয়ে গেছে, তাহলে আমাদের সুইচ পয়েন্টটা চেক করতে হবে। সুইচ পয়েন্টটা চেক করে নিয়ে যদি নষ্ট পাওয়া যায় সেটা পরিবর্তন করতে হবে। এরপরে এরকম হইতে পারে যে মোটরে, যেখানে আমরা একটু আগে দেখেছি যে আর্মেচারে ব্রাশ হতে সাপ্লাই টার্মিনাল এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে সাপ্লাই টার্মিনাল আমাদেরকে ঠিক করে নিতে হবে। এমনও হতে পারে মোটরের সাপ্লাইয়ের তার যেটা ভিতর দিয়ে কর্ডের পরের অংশ গেছে সেটা ছেঁড়া বা পোড়া অবস্থায় আছে, সেটাকে চেঞ্জ করে দিতে হবে। সবচেয়ে যেটা আমি মনে করি যে সাপ্লাই সুইচ অন করলেও মোটর চলছে না, এটার মধ্যে আমি একটু আগে যে কারণটা বলেছিলাম যে বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের, তোমরা একটু যদি দেখো এখানে এই যে এখানে যে দুইটা ব্রাশ রয়েছে, এই ব্রাশগুলো অনেকদিন চলার কারণে ক্ষয় হয়ে যায়। অনেকদিন চলার পরে ক্ষয় হয়ে যায়, ক্ষয় হওয়ার কারণে দেখা যায় যে ব্রাশটা আর আর্মেচারে সাপ্লাই দিতে পারতেছে না। যার কারণে আমরা আমাদের সবকিছু ঠিক আছে, সুইচ ঠিক আছে, ফিউজ ঠিক আছে, কর্ড ঠিক আছে, টার্মিনাল ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এরপরেও মোটর সাপ্লাই সুইচ অন করলে মোটর চলছে না। তাহলে আমাকে এখানে যেটা চেক করতে হবে আমাদের মোটরে আর্মেচারে যে ব্রাশ কানেকশন আছে এটা লুজ কিনা এটা চেক করে নিতে হবে। এটা চেক করলে আমার মোটামুটি অর্ধেকের চেয়ে বেশি কাজ হয়ে যাবে। এরপরে উপরে জার হতে তরল পদার্থ লিক করতেছে, এটাও আমরা একটু আগে বলার সময় বলিব যে এটা হয়তো আমার পাত্রটা ঠিক মতো লাগানো হয় না, অথবা গ্যাসকেট যেটা আছে এই গ্যাসকেটের ইনসুলেশন খারাপ হয়ে গেছে, অথবা লুজ ভাবে লাগানো আছে। ব্লেড ভেঙে গেছে। এখন ব্লেড তো অনেক কারণে ভাঙতে পারে। যদি আমাদের যে জিনিসগুলাকে আমরা গুড়া আমরা ছোট করতে দিয়েছি এগুলো যদি অনেক বেশি শক্ত হয় তাহলে ব্লেড ভেঙে যেতে পারে, বা ব্লেড ঠিক মতো পরিষ্কার হয় নাই, ভেঙে যেতে পারে, তাহলে ব্লেড নতুন করে লাগাইতে হবে। সুইচ নব ঢিলা হয়ে গেছে, এটা হইতেই পারে যে আমাদের সুইচ গুলা যেহেতু অনেকবার নাড়াচাড়া করতে হবে, অনেকবার নাড়াচাড়া করার কারণে সুইচ নব যে কোনো কারণে ঢিলা হয়ে যেতে পারে। তাহলে যদি সুইচ নব এরকম ঢিলা হয়ে যায় তাহলে আমাকে আহ যে সেখানে নাট বোল্ট ওয়াশার ইত্যাদি দিয়ে টাইট করে নিতে হবে। মোটরের স্পার্কিং দেখা যাচ্ছে, মোটর চলার সময় যদি স্পার্কিং দেখা যায় তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ফল্ট। এটাকে আইডেন্টিফাই করার জন্য একটা কাজ করতে হবে, সেটা যে মোটরের সাথে সম্পর্কিত কি কি জিনিস আছে সেগুলো আমাকে দেখতে হবে। মোটরের কাছাকাছি সবচেয়ে কাছাকাছি হচ্ছে ব্রাশ। এমন হইতে পারে কমুটেটর স্পার্কিং এর কারণ হচ্ছে ব্রাশটা ঠিক মতো লাগতেছে না, অথবা এমন হতে পারে কমুটেটর তার সেন্টার পজিশন থেকে চেঞ্জ হয়ে গেছে, সেন্টার পজিশনে সে আর নাই, যেখানে থাকার কথা সেখানে নাই। অথবা এরকম হতে পারে কমোডিটর সেগমেন্ট থেকে মাইকা ইনসুলেশন যেটা লাগানো ছিল ওই ইনসুলেশনও উঠে গেছে। তাহলে আমাকে এগুলো চেক করে এটার প্রতিকার সম্পর্কে এগিয়ে যেতে হবে। এরপরে আমাদের যদি এরকম হয় কমোডিটরে ময়লা কালো হইতে পারে, দুই পাশের ব্রাশ যেটা আছে এটা সমদূরত্বে না থাকতে পারে, কমোডেশনের কারণে ব্রাশটা ক্ষয়প্রাপ্ত হইতে পারে। এই সমস্ত কারণগুলো দেখে আমাকে কমোডেটরের স্পার্কিং এর কারণটা নির্ধারণ করে নিতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে আর্মেচার চলার সময় ঝাঁকি দিচ্ছে। আর্মেচার চলার সময় ঝাঁকি দেওয়ার অর্থই হচ্ছে যে আর্মেচারে যে কয়েল আছে কয়েলটা কোনো কারণে শর্ট হয়ে গেছে। কয়েল যদি কোনো কারণে শর্ট হয়ে যায় তাহলে আর্মেচার চলার সময় ঝাঁকি দিবে, তাহলে আমার ত্রুটিপূর্ণ কয়েলের ত্রুটি যেখানে আছে এটা বের করে নিতে হবে। বের করে আমাকে সেটা নতুন করে ঠিক করার চেষ্টা করে দিতে হবে। তারপরে আমার এখানে আছে কমোডেটর বেশি গরম হয়ে যায়। কমোডেটর বেশি গরম হয়ে আমরা এইটা একটু আগে আমরা বলেছি কমোডেটরের সাথে সম্পর্ক হচ্ছে ব্রাশটা চাপ কিছু কম অথবা বেশি হয়ে গেছে, তার কারণে কমোডেটর সঠিক প্রেসার অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নিলেই আমাদের কমোডেটরটা আর গরম হবে না এবং নির্দিষ্ট স্পিডে চলতে থাকবে। মোটর চলার সময় উচ্চ শব্দ করে, এখানে উচ্চ শব্দ করার যেটা কারণ, মূল কারণ হতে পারে সেটা হচ্ছে শ্যাফটে, মোটরের সাথে যে শ্যাফট লাগানো আছে, বুশ বেয়ারিং লাগানো আছে, এই বেয়ারিং বা শ্যাফটের যে ঘূর্ণায়মান অংশটা এটা ভালো মতে ঘুরতে পারতেছে না, যার কারণে মোটর চলার সময়
উচ্চ করে শব্দ করতেছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে বুশটা বদলিয়ে দিতে হবে, অথবা গ্রিজ বা তেল জাতীয় জিনিস দিয়ে এটাকে পিচ্ছিল করে দিতে হবে, যাতে মোটর চলার সময় কোনো শব্দ না করে এবং এটা খুব সুন্দরভাবে চলতে পারে। তাহলে বন্ধুরা, এই হলো মোটামুটি আমাদের আজকের ব্লেন্ডারের যে বিভিন্ন ফল্ট সমূহ। তো এখান থেকে আমরা আজকে দেখতে দেখতেই আমাদের নির্ধারিত যে সময়, সে সময় আমরা শেষ করে ফেলেছি। এরপরে আমাদের যেটা চিরাচরিত যেটা আমাদের কাজ, যে এখান থেকে তোমাদের বাড়ির কাজ থাকবে ব্লেন্ডার কি, ব্লেন্ডার কিভাবে কাজ করে, ব্লেন্ডারের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো, ব্লেন্ডারের অংশগুলো সংক্ষিপ্তভাবে বর্ণনা করো, ব্লেন্ডারের সম্ভাব্য ফল্ট সমূহ কি কি এগুলো উল্লেখ করো। এই বাড়ির কাজ শেষ করার পরে আমরা আমাদের আজকের যতটুকু আলোচনা করার ছিল, আমরা যদি এখানে কোনো কিছু যদি এরকম হয় যে শুধরানোর প্রয়োজন আছে, তো মতামত আমাকে জানাই দিতে পারো। তোমরা ফেসবুক যেখান থেকে এই ক্লাসটা লাইভ হচ্ছে সেখানে জানাই দিতে পারো। আর যারা আজকের ক্লাসটা মিস করেছো বা এই সময়ে থাকতে পারো নাই কোনো কারণে, পরবর্তীতে এই ভিডিওটা তোমরা দেখতে পারবা আমাদের যে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করলেই তোমরা এই ভিডিও টিউটোরিয়ালটা দেখতে পাবা। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং সামনের ক্লাসে আল্লাহ পাক যাতে সবাইকে সুস্থ রাখে এবং আমাকেও সুস্থ রাখে, সামনের ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।